আসসালামু আলাইকুম। আমি প্রবাসী মোহাম্মদ রানা। দীর্ঘ 11 বছর প্রবাস জীবনের সমস্ত জমানো টাকা পয়সা সম্পদ বিক্রি করে আমার প্রাণপ্রিয়তম মামাকে ছেড়ে, আমার একটা বাচ্চা ছেড়ে আমার বুকে লাথি মেরে অন্য একজনের হাত ধরে চলে যায়। এই দুঃখ, এই কষ্ট আমি কাকে দেখাবো? 11 বছর আগে আমি সৌদি আরব থেকে ছুটিতে এসে পারিবারিকভাবে রিমাকে বিয়ে করি। পরিবারে আমার আমি বিদেশে যাওয়ার 1 বছর পরে মারা যায় আমার মা। আমি 7 বছর প্রবাস করার পর দেশে 6 মাসের ছুটিতে এসে বিয়ে করি। আমরা 2 ভাই, 1 বোন আর বাবা। তেমন ঝামেলা নাই আমাদের পরিবারে। আমি প্রবাস থেকে এসে এক আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়ে রিমাকে দেখি। রিমা খুব বেশি সুন্দরী না, শ্যামবর্ণের মধ্যে চেহারার মাধুর্য অনেক। আমি আমার পরিবারকে কথাটা জানাই। তখন আমার বাবা আর আপা মানা করে, বলে মেয়ে তেমন ভালো না, তুই অন্য মেয়ে দেখ। রিমা তখন কলেজে পড়তো, ইন্টারে পরীক্ষা দিয়েছে নাকি দিবে ঠিক মনে নেই। আমি আবার এসএসসি পাস। আমার আপা কোনো রকমের রাজি না, কারণ আপার ভাষ্য মতে আমি তার মা মরা ভাই, সে অনেক সুখী দেখতে চায় আমাকে। কিন্তু আমার জোরাজুরিতে আপা রাজি হয়। আর আমার কথা হলো, বিয়ের আগে মেয়েরা অনেক কিছু করে, সেটা দেখার বিষয় না। কম বয়স, উড়ন্ত মন, বহুত কিছু হয়। তাই বলে বিয়ের পর যে সে সংসারী হবে না এমন তো কোনো কথা নাই। আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, তাদের তেমন একটা ভালো ছিল না। তার 2 ভাই বেকার, তার বাবা জাহাজে চাকরি করত। যাই হোক, আমার শ্যামবতীকে শেষ পর্যন্ত 5 ভরি গহনা আর নগদ 50,000 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করি। এই 50,000 টাকা আমি তাকে কবুল বলার সময়ই দিয়ে দেই, সে টাকার হিসাব কখনো নেই নাই। আমার শ্যামবতীকে আমি ঘরে আনি, তার লাজুকতা মাদকতায় যেন আমি বিভোর। আমার বাবা আমার বোনের সাথে থাকতো। আমার ভাই তখন বিয়ে করেনি, প্রবাসে ছিল। আমার বোনের স্বামীও সেনাবাহিনীতে চাকরি করত। সেই সুবাদে আমার বোন আর বাপ দুলা ভাইয়ের সাথে বিভিন্ন জায়গাতে থাকতো। বাসর রাতের দিন পুরো ঘর আমি গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিলাম। সেদিন রাতে তার সাথে আমার কোনো কিছুই হয়নি, কারণ তার পিরিয়ড ছিল। তার যে পিরিয়ড সে আমাকে বলতেই পারছিল না। ঘরে চুপচাপ বসেছিল। আমাকে সালাম করার পর আমি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিই। তখন আমি বলি, চলো নামাজ পড়ে নেই। তখন সে খুব মায়াভরা কণ্ঠে আমাকে বলে, গতকাল থেকে আমার পিরিয়ড শুরু হয়েছে। আমি কিছু বললাম না, তাকে বললাম, ঠিক আছে তুমি শুয়ে পড়ো, আমি নামাজ পড়ে নিই। আমি অজু করে এসেছি, আমি নামাজ পড়তে বসলাম। তখন সে আমার পাশে বসে থাকে। আমি নামাজ শেষে তার মাথায় হাত রেখে দোয়া করলাম। এরপর তার সাথে আমার টুকিটাকি কথা হয় আর তাকে আমার বুকের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে আমি তাকে পাশে পাই না। আর পাবই বা কিভাবে? দিনের 12টা বাজে। উঠে আমি দাঁত মাজতে মাজতে পুকুর পাড়ে গেলাম। দেখলাম পুকুর থেকে মাছ ধরছে, কারণ পরের দিন বউ ভাত করবো তাই। ঘরে এসে বউকে খুঁজতে লাগলাম, কিন্তু বউ আমার মহাবিজি, আপার সাথে কাজ করছে। আমি আর নাস্তা খেলাম না, দুপুরের ভাত খেয়ে নামাজ পড়তে চলে আসলাম। নামাজ পড়ে বন্ধুদের সাথে বাজারে গেলাম। ঘরে একেবারে মাগরিবের নামাজের পর ঢুকলাম। আমার এক বন্ধু অসুস্থ, বিয়েতে আসতে পারেনি, হাসপাতালে ভর্তি আছে, তাকে দেখতে গেলাম। মাগরিবের সময় ঘরে এসে চা খেলাম, দেখলাম বউ তখনও বিজি আপার সাথে। তবে আপা যে বিষয়টা মেনে নিয়েছে এটা ভেবেই আমার অনেক খুশি লাগছিল। আমার দুলাভাই আমাকে বলল, বউ ছাড়া সারাদিন কেমন গেল, সারা রাত কেমন গেল? আমি হেসে হেসে বললাম, ভীষণ ভালো। রাতে খাবার দাবার খেয়ে শুয়ে রইলাম। বউ আসলো 1টার পর। এসে চুপচাপ বসে আছে, আমার দিকে তাকাচ্ছে না। বুঝতে পারলাম লজ্জা পাচ্ছে বউ আমার। ঘরের দরজা বন্ধ করে দিয়ে লাইট অফ করে বউর সাথে গল্পতে মাতলাম। সে তার বাড়ির গল্প করছে আর আমি বিদেশের গল্প করছি। একটা সময় আমি তাকে জড়িয়ে ধরলাম। পুরুষ মন তো, নতুন বিয়ে করেছি, কত সময় আর ধৈর্য ধরা যায়। বউকে খুব কাছে টেনে নিলাম, একটা চুমু দিলাম। এর বেশি কিছু করলাম না, কারণ বউ আমার অসুস্থ। পরের দিন বউ ভাত, তার পরিবারের সবাই আসে, আমাদের দাওয়াত দিয়ে যায়। মোট কথা তখন আমি অনেক বিজি ছিলাম। তারপর তাদের বাড়িতে যাই। দেখতে দেখতে আমার ছুটিগুলো শেষ হয়ে গেল। আসার আগের দিন থেকে আমি অনেক কান্না করি, কারণ বউয়ের ভালোবাসায় আমি ভরে গেছি, আসতে মন চায় না। আমার বউ অনেক কান্না করে, কিন্তু কি আর করার, চলে তো আসতেই হবে। আসার আগে তার ভাইকে বললাম আমাদের বাড়িতে থাকেন, আর আমি আমার এক খালাকে দিয়ে আসলাম। খালা ঘরের সব কাজ করার জন্য। খালা বয়স্ক মানুষ, এত কিছু বোঝে না, কেউ নাই তার। আমার নানুর বাড়ির পাশেই তার বাড়ি। প্রবাসে আসার পর সুযোগ পেলে বউর সাথে কথা বলতাম, নিয়ম করে খোঁজ খবর নিতাম। যখন যা লাগে সব দিতাম। মাসে 10,000 টাকা করে দিতাম। ঘরে চাল কিনতে হতো না, কারণ আমাদের ধানের জমি ছিল। এছাড়া মাসের শেষের দিকে 5,000 করে দিতাম। তখন বউ আমার কনসিভ করে নাই। আমি আবার 2 বছর পরে দেশে যাই। বউর জন্য 3 ভরি গহনা নেই। এছাড়া তার যা যা লাগে সব নেই। আমি আমার শ্বশুর বাড়ির মানুষদের সাহায্য করতাম। তার বাবাকে 1 লাখ টাকা ধার দিয়েছি, সেটা অবশ্য নেওয়ার আর ইচ্ছে নেই আমার। আমি মাসে বাংলার 45,000 টাকা বেতন পাই। থাকা খাওয়া সবকিছু মালিকের ছিল। 2 বছর পর দেশে এসে 5 মাস থেকে গেলাম। আসলে কি করব বলেন? আমার বউয়ের বয়সও কম, তার স্বামী দরকার, আমি বুঝি, কিন্তু প্রবাস নামক জেলখানায় আমি আটকা। আর আমি এসএসসি পাস করে দেশে তো 45,000 টাকা কামাতে পারবো না। আমি আসার পর আমার বোন আর বাবা আসে। 2 বছরে আমার বোন বাড়িতে আসে নাই। বাবা এসেছিল 1 দিন বা 2 দিনের জন্য। তার জমি আছে, সেগুলো দেখার জন্য। আমার ভাই আমেরিকা থাকে, সে লিগ্যাল হয়নি তখনও, তাই কবে দেশে আসবে সেটা অনিশ্চিত। আমার বোনের জন্য একটা চেন এনেছিলাম, সেটা আবার আমার বউর অনেক পছন্দ হয়েছে, তাই সেই চেনটাও আমি তাকে দিয়ে দিলাম। বিদেশ থেকে আসার সময় আমার বোনের বাচ্চাদের জন্য অনেক চকলেট এনেছি, কিন্তু সে সব তার বাপের বাড়িতে দিয়ে শেষ করে ফেলেছে। যাই
যাই হোক, আমি কিছু বলিনি। আমি আসার 7 দিন পর আমার বোন আসে। তখন বোন আসার আগে আমি বাচ্চাদের জন্য অনেক ধরনের চকলেট দোকান থেকে কিনে রাখি। বাচ্চার জন্য অনেক ডাক্তার দেখালাম আমরা, কিন্তু আল্লাহ চাইনি তাই বাচ্চা হয়নি। আমি আবার চলে গেলাম। আমি আবার 1 বছর পর আসলাম, সাথে 2 ভরি গহনা আনলাম। 3 মাস থেকে গেলাম, কিন্তু বাচ্চা হলো না। বাচ্চার জন্য এত চেষ্টা করেও যখন বাচ্চা হচ্ছিল না, তখন আমি আমার বউকে আমার কাছে নিয়ে আসলাম। ও আসার সময় আমাদের এলাকার এক পরিচিত চাচার সাথে এসেছেন। উনি আমি একসাথে বিদেশে একই এলাকাতে থাকি। আমি আমার বউকে এয়ারপোর্ট থেকে রিসিভ করি, তাকে ফ্যামিলি ভিসায় নিয়ে আসি। এখানে আসার পর আমি তো অনেক খুশি। বউ আর আমার খুনসুটিতে দিন যায় আমাদের। তাকে অনেক জায়গায় ঘোরাতে নিয়ে যেতাম ছুটির দিনে। বাচ্চার জন্য অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু হচ্ছিল না। এর মধ্যে আমি তার একটা বেকার ভাইকে নিজের টাকা খরচ করে দুবাইতে পাঠাই। সে যখন যা চাইতো আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করতাম। প্রায় 1 বছর হলো সে আমার কাছে আছে, কিন্তু আল্লাহ তখনও কোনো বাচ্চা দান করেনি। এর মধ্যে আমার এক বড় ভাই আমার কাছে আবদার করলো সে আমার কাছে 2টা মাস ভাত খাবে। আসলে সে অন্য একটা শহরে ব্যবসা করতো। আমি যে শহরে থাকতাম সে এখানে এসেছে একটা কাজে। 2 মাস পর সে আবার শহরে চলে যাবে, তার ব্যবসার কাজে এসেছিল। সে একা মানুষ আমার পাশে 2 মাসের জন্য বাসা নিল, আর আমাকে বলল প্রতি মাসে বাংলার 5,000 টাকা করে দিবে, যেন 2 বেলা তাকে ভাত খাওয়ায়। আমিও রাজি হলাম, কারণ আমি যখন নতুন নতুন প্রবাসে এসেছিলাম সে আমাকে অনেক সাহায্য করেছিল সব দিক দিয়ে। তারপর সে ব্যবসার কাজে অন্য শহরে চলে যায়, সেটা প্রায় 8 মাস আগের কথা। আমি বউকে বললাম, সেও রাজি হলো, কারণ আমাদের একজনের খাবার এমনিতেই বেঁচে যেত। যাই হোক, সে 2 বেলা ভাত খেয়ে চলে যেত। বড় ভাইটার আর্থিক অবস্থা আমার চেয়ে অনেক ভালো ছিল। সে বাংলার 5,000 টাকা দিলেও দেখা যেত অনেক বাজার করে আনতো আমাদের ঘরে। এটা ওটা আমার বউকে কিনে দিত। আমার বউ তাকে ভাই বলতো। আমি আর তার থেকে পরের মাসে 5,000 টাকা করে নেই নাই। সে 2 মাস পর চলে যায়। এদিকে বউকে 2 বছর আমার কাছে রেখে পাঠিয়ে দেই ওই ভাইটার সাথে, কারণ ওই ভাইটাও দেশে যাচ্ছে ছুটিতে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আমার বাপ আর তার বাপ আমার বউকে রিসিভ করবে। শুধুমাত্র প্লেন জার্নিটা একা দিতে চাইছিলাম না, তাই ভাইটার সাথে দিলাম। আর আমি 1 বছর পর দেশে যাব। বলে রাখি, ভাইটার বাড়ি ঢাকাতেই ছিল।